জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের কপি পৌঁছায়নি কারাগারে। আদেশের চূড়ান্ত খসড়া পাঠানো হলো প্রধান বিচারপতির কাছে। সর্বোচ্চ আদালতের নির্দেশে ফাঁসি কার্যকরের সব ব্যবস্থা নিচ্ছে সরকার। আমাদের পুলিশ, আমাদের প্রশাসন, আমাদের বিজিবি সবাই অ্যালার্ট রয়েছে। আইনের ভিতরে থেকেই আমরা যা যা করার আমরা করব। দেশের সর্বোচ্চ আদালত থেকে যে নির্দেশনাটা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি সজল মিত্র রিচা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মানুষ পুড়িয়ে জনমত পরিবর্তন করা যায় না। 92 দিন অবরুদ্ধের নাটক করে ব্যর্থতার গ্লানি নিয়ে তাই বাড়ি ফিরে গেছেন খালেদা জিয়া, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাইদ খোকনের গণসংযোগ। দু একদিনের মধ্যেই মাঠে নামবেন বিএনপি প্রার্থীরাও। জীবনাচরণ দেখে সন্তুষ্ট হয়েই লিবিয়ায় অপহৃত 2 বাংলাদেশিকে ছেড়ে দেয় আইএস। দেশে ফিরে জানালেন 17 দিনের বন্দিদশার করুণ কাহিনী। চাল সহ বিভিন্ন খাদ্যে মিলেছে কীটনাশকের উপস্থিতি, ছড়াচ্ছে জীবনঘাতী নানা রোগ। নিরাপদ খাদ্য আইন নিশ্চিতে আইন কার্যকরের কথা জানালেন মন্ত্রীরা। এবং কালবৈশাখীতে কুষ্টিয়ার ধলনগরে পাখির অভয়াশ্রম লন্ডভন্ড, মারা গেছে অন্তত 30,000 পাখি। জীবিতগুলো সংরক্ষণে এখনো কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। একাত্তরে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউয়ের চূড়ান্ত রায় প্রকাশের কাজ চলছে। এর মধ্যে রায় লেখা সম্পন্ন হয়েছে। লিখিত রায় রাত 7:45টার দিকে পাঠানো হয় প্রধান বিচারপতি এসকে সিনহার কাছে। এখন 4 বিচারপতির স্বাক্ষর শেষে রায়টি যে কোনো সময় প্রকাশিত হবে। এদিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, রিভিউ আদেশের চূড়ান্ত কপি কারাগারে না পৌঁছানোয় কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সুনির্দিষ্ট সময় নির্ধারণ করা যাচ্ছে না। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। সোমবার আলবদর নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড আপিল বিভাগ বহাল রাখার পর প্রস্তুত করা হয় ফাঁসির মঞ্চ। সেদিন সন্ধ্যায় শেষবারের মতো কামারুজ্জামানের সাথে দেখাও করেন তার পরিবার। এখন অপেক্ষা আপিল বিভাগের রিভিউ রায়ের। মঙ্গলবার সকাল থেকেই গণমাধ্যম কর্মীরা ভিড় করেন সুপ্রিম কোর্টে। সন্ধ্যায় কামারুজ্জামানের মামলাটির আপিল বেঞ্চের 4 বিচারপতির মধ্যে দায়িত্বপ্রাপ্ত একজন বিচারপতি রিভিউয়ের রায় লেখা শেষ করেন। এরপর খসড়াটি পাঠানো হয় প্রধান বিচারপতি এসকে সিনহা সহ সংশ্লিষ্ট 4 বিচারপতির কাছে। খসড়াটি চূড়ান্ত করার পর রায়ে 4 বিচারপতি স্বাক্ষর করবেন। সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ জানিয়েছেন, স্বাক্ষর শেষে রায়টি হাতে পেলেই পাঠানো হবে কেন্দ্রীয় কারাগারে। এদিকে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ অপেক্ষায় আছেন রিভিউয়ের চূড়ান্ত রায়ের। কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, রিভিউ আদেশের চূড়ান্ত কপি না পাওয়ায় কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সুনির্দিষ্ট সময় নির্ধারণ করা যাচ্ছে না। আর কামারুজ্জামানের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে সরকার সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, রায় কার্যকরকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা করছে না সরকার। আদালত থেকে যে নির্দেশনাটা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। তো শেষ পর্যন্ত আমরা সেই নির্দেশনাটাই ফলো করব। প্রাণ ভিক্ষার ব্যবস্থা যদি লেখা থাকে সেখানেও যাবে। আইনের ভিতরে থেকেই আমরা যা যা করার আমরা করব। আমাদের পুলিশ, আমাদের প্রশাসন, আমাদের বিজিবি সবাই অ্যালার্ট রয়েছে। যদি এই ধরনের নাশকতা কেউ করতে চেষ্টা করে, প্রচেষ্টা নেয়, তাহলে তাৎক্ষণিকভাবে তাকে দমন করা হবে। ককটেল আর পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে জনমত পরিবর্তন করা যায় না, একথা বুঝতে পেরে ব্যর্থতার গ্লানি নিয়ে বেগম খালেদা জিয়া নিজ বাসায় ফিরে গেছেন, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্দোলনের ডাক দিয়ে যে ভাঙা রেকর্ড বাজিয়েছেন বেগম জিয়া, জনগণ তা প্রত্যাখ্যান করেছে। বিকেলে গণভবনে ঢাকা উত্তর ও দক্ষিণের আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
5 জানুয়ারির পর থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে সরকার বিরোধী রাজনৈতিক কর্মসূচির নামে চলে নাশকতা। মোকাবেলায় মাঠে ছিল সরকারি দলের সমর্থকরাও। আপনাদের ডেকেছি। অরাজক এই পরিস্থিতির মধ্যে জনগণের পাশে থাকায় গণভবনে ডেকে ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন 92 দিন ধরে মানুষ মারার এক অভিনব আন্দোলন করেছেন বিএনপি নেত্রী। প্রধানমন্ত্রী বলেন মানুষ বেগম জিয়ার সঙ্গে নেই একথা বুঝতে পেরেই গুলশান থেকে ঘরে ফিরতে বাধ্য হয়েছেন তিনি। উনি বলছিলেন যে আওয়ামী লীগ সরকারের পতন না ঘটিয়ে উনি ঘরে ফিরবেন না। কাজে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে ফুলের মালা গলায় দিয়ে ঘরে ফিরবেন তা ওনার ভাগ্যে জোটে নাই, বরং ওনাকে পরাজিত হয়ে সবকিছুতে ব্যর্থ হয়ে ব্যর্থতার গ্লানি নিয়ে কোর্টে মামলায় হাজির হতে হয়েছে, আবার নিজের ঘরেও ফিরে যেতে হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন বেগম জিয়া অবরুদ্ধ থাকার নাটক সাজিয়েছেন আর এই 3 মাস ধরে মানুষ মারার হুকুম দিয়েছেন। তাদের হরতাল বা অবরোধ কোনো মতেই সফলতা অর্জন করতে পারে নাই। ডেকেই গেছেন। ওই যে আগের দিনে কলের গান ছিল না, কলের গানে রেকর্ড বাজতো না, রেকর্ড যদি কোথাও ভেঙে যেত তো ওইটা ওই এক জায়গায় খালি ঘুরতেই থাকতো, ওই একই কথা বলতে থাকতো। ঠিক সেরকম ভাঙা রেকর্ডের মতো খালেদা জিয়া তার হরতাল অবরোধ দিয়ে গেছে, মানুষ তা প্রত্যাখ্যান করেছে। কয়েকটা বোমা মেরে, আগুন দিয়ে, ককটেল মেরে, মানুষ পুড়িয়ে কোনো মতেই মানুষের মতামত পরিবর্তন করা যায় না। শেখ হাসিনা বলেন জনগণের স্বার্থ রক্ষা বা কল্যাণ কোনো কিছুই বিএনপির এই আন্দোলনের লক্ষ্য ছিল না, আর এর জন্যই তারা জনগণের সাড়া পায়নি। এটাই নাকি ওনার সফলতা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এবার সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। শুরু হয়েছে ডিসিসি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। প্রথম দিনে মাঠে দেখা গেছে বেশ কয়েকজন প্রার্থীকে। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীদের প্রচারণায় সরব উপস্থিতি থাকলেও বিএনপি সমর্থিত কোনো প্রার্থীকে দেখা যায়নি এদিন। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের প্রচারণা চলছে কৌশলে। 2-1 দিনের মধ্যেই মাঠে দৃশ্যমান হবেন প্রার্থীরা। রামিম হাসানের রিপোর্ট। ডিসিসি নির্বাচনের তফসিল অনুযায়ী মঙ্গলবার থেকে প্রতীক ছাড়াই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। সকালে দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন যাত্রাবাড়ি থেকে সকাল 11টায় প্রচারণা শুরু করেন। অন্যদিকে উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক রাজধানীর বনানীতে প্রথমে মায়ের কবরে ও পরে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপরই রায়ের বাজার বধ্যভূমি, সাভারের স্মৃতিসৌধ এবং বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে কারণবাজার এলাকায় গণসংযোগ চালান তিনি। আমাদের হাঁটা শুরু করেছি। আওয়ামী লীগ সমর্থিত 2 জন প্রার্থীর মুখেই সুন্দর ঢাকা গড়ার প্রত্যয়। ঢাকাকে এটুকু বলতে পারি 3 বছরে সবুজ করার মাস্টার প্ল্যান আমি গত 20 দিনের মধ্যে স্টাডি করেছি। ঢাকাকে নিরাপদ করার, ঢাকার কোনো রাস্তায় কেউ পান্ডামি করে আর তার চেহারা লুকাতে পারবে না। আমাদের নির্বাচনী ইস্তেহার আমরা 2-1 দিনের মধ্যে দেব। সেখানে আমাদের একটা ডিটেইল কর্মপরিকল্পনা রয়েছে, অ্যাকশন প্ল্যান রয়েছে। ঢাকাকে কিভাবে আমরা বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলে আগামী প্রজন্মের কাছে তুলে দিতে পারি। জনসংযোগে দেখা গেছে অন্যান্য মেয়র প্রার্থীদেরকেও, তবে বিএনপি সমর্থিত কোনো প্রার্থীকে মাঠে দেখা যায়নি। এ ব্যাপারে দক্ষিণের মেয়র প্রার্থী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন জানান, বিএনপি থেকে যেহেতু মির্জা আব্বাসকে সমর্থন দেওয়া হয়েছে তাই তিনি জনসংযোগ করছেন না। তিনি মনে করেন আগামী 9 এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের দিন থেকেই বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীকে মাঠে দেখা যাবে। পার্টির যিনি ফাইনালিস্ট থাকবেন, মির্জা আব্বাস ভাইয়ের কথা বলা হয়েছে, তিনি আমার সিনিয়র। উই হোপ যে এটা পার্টিরও একটা এন্ডোর্সমেন্ট আছে। হয়তো বলতে পারেন যে খুব প্রকাশ্য আপনার ভোট চাওয়াচাইয়ের ব্যাপারটা হচ্ছে না। আমি আশা করি যেটা 9 তারিখের পর থেকে প্রকাশ্য ভোট প্রার্থনার ব্যাপারটি শুরু হবে। আর উত্তরের সম্ভাব্য মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আল মিন্টুর প্রার্থী হওয়ার বৈধতা নিয়ে আইনি জটিলতার কারণে ওই সিটিতে শেষ পর্যন্ত বিএনপি সমর্থন কে পাবেন তাই নিশ্চিত হয়নি এখনো। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিদ আউয়ালের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের প্রার্থিতা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন বিভাগীয় কমিশনার। সন্ধ্যায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুনানি শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। সোনালী ব্যাংকের ঋণ খেলাপির বিষয়ের অভিযোগে এই শুনানি হয়। সোনালী ব্যাংক সংক্ষুব্ধ নন, কারণ তাদের এই তাবিদ আউয়াল তাদের কাছে কোনো 1 পয়সাও দেনা নন, এবং বাংলাদেশ ব্যাংকের যে সিআইবি রিপোর্টে যে তালিকা থাকে যে কারা কারা ঋণ খেলাপি, সেখানে তাদের কোম্পানির নাম বা তার নাম সেখানে ছিল না। তাদের আপিল খারিজ করে দিয়েছেন, অর্থাৎ তাবিদ আউয়াল এই নির্বাচনে একজন প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করেছেন।
তিন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সরকার নির্বাচনী আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বরাত দিয়ে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকে ঢাকার 2 সিটি কর্পোরেশন নিজেদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা ও পরবর্তীতে গণভবনে দলীয় সভায় প্রার্থীদের ডেকে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির মধ্যে পড়ে না। এদিকে দলের অপর এক বিবৃতিতে অভিযোগ করা হয়, দলীয় কার্যালয় খুলে দিলেও বিএনপি নেতাকর্মীদের প্রতি পুলিশি হয়রানি এখনো বন্ধ হয়নি, তাই ব্যাহত হচ্ছে দলীয় কার্যক্রম। এ ব্যাপারে সরকারের ইতিবাচক সাড়া আহ্বান করা হয় এই বিবৃতিতে। রাত 11টার সময় আরো থাকছে। নির্ধারিত সময়ে মগবাজার মালিবাগ ফ্লাইওভারের কাজ শেষ না হওয়ায় মন্ত্রীর ক্ষোভ, 2 সপ্তাহের মধ্যেই এসব রাস্তা চলাচলের উপযোগী করার নির্দেশ। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে এডিপির 43% বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি জানিয়েছেন, এ সময় উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে 36,000 কোটি টাকা। সকালে একনেকের সভা শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য দেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 3টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 636 কোটি 96 লাখ টাকা। এর মধ্যে সিলেট ওসমানী বিমানবন্দর বাইপাস মহাসড়ক উন্নয়ন প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, সড়কটি চালু হলে এখানে থেকে টোল আদায়ের মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বাড়বে। লিবিয়ার ঘানি তেল ক্ষেত্র থেকে 2 বাংলাদেশি সহ 7 জন বিদেশিকে তুলে নিয়ে যায় আইএস জঙ্গিরা। তবে মুসলিম পরিচয়ে নিশ্চিত হয়ে 2 বাংলাদেশি সহ ঘানার আরেক নাগরিককে ছেড়ে দেয় তারা। সময় সংবাদকে বন্দি জীবনের বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেন লিবিয়ায় আইএসের হাত থেকে মুক্তি পেয়ে ফিরে আসা জামালপুরের হেলাল উদ্দিন ও নোয়াখালীর আনোয়ার। জামালপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে জাফর সাদিকের রিপোর্ট। এই অয়েল ফিল্ডে যে অ্যাটাক করছে, আওয়াজটা পাওয়ার পরে আমরা যখন বাইরে আসছি 2-5 মিনিট ভিতরে আমাদের ক্যাম্পে এসে আমাদেরকে অ্যাটাক করে কোম্পানির অফিস থেকে বাসের চাবি বাইর করে এই সবগুলোর নিয়ে গাড়িতে নিয়ে একটু দূরে চলে গেছে। আর যাওয়ার পরে ওইখানে কিছু কথাবার্তা বলে ওই তিউনিসি এবং লিবিয়ান এই 2 জনকে ছেড়ে দিছে, আর বাকি 9 জন আমাদেরকে নিয়ে সারাতে রওনা দিছে। এভাবেই আইএস জঙ্গিদের হাতে বন্দী হওয়া থেকে শুরু করে মুক্তি পাওয়া পর্যন্ত পুরো ঘটনার লোমহর্ষক বর্ণনা দিচ্ছিলেন নোয়াখালীর আনোয়ার হোসেন। তিনি জানান, মুসলিম পরিচয় পেয়ে ঘানার 1 জন এবং বাংলাদেশি 2 জনকে একসাথে রাখে জঙ্গিরা। মুক্তি পাওয়া আরেক বাংলাদেশি জামালপুরের হেলাল উদ্দিনও জানান, মুসলিম পরিচয় নিশ্চিত হয়েই তাদের কোনো ক্ষতি করেনি জঙ্গিরা। যে লোক মুসলিমের নাম নেই মোহে, 7 দিনে একদিন নামাজ পড়ে না, ওই লোকটাই কাফের। আমরা এই লোকগুলি মারতাছি, যা কিছু করছে আগে তখন পরীক্ষা নিরীক্ষা করছে যে মুসলমান কিনা, সুরাকারা জিজ্ঞাসা করছে, যাচাই করে এরপরে আমাদেরকে একটা রুমে লক করে রাখছে। আনোয়ার জানান, 17 দিনের বন্দী অবস্থায় সাহারা মরুভূমি অঞ্চলে কমপক্ষে 5টি ক্যাম্প বদল করে তাদের আটকে রাখা হয়। এ সময় বেশ কয়েক রাত মরুভূমিতেই কাটাতে হয় তাদের। বালুর উপরে কম্বল দিয়ে এরপরে আবার আমাদেরকে শোয়াইছে। আমরা ছিলাম, ওরা ছিল গাড়িতে ঘুমাইছে, আমরা বাইরে ঘুমাইছি। এর আশেপাশে হেদের আর্মিরা অনেকগুলো ছিল। আবার যদি আমরা পুরো বুঝি না, ওরাদের আমাদের সাথে অত কথা বলতো না। ফজর নামাজের পরে এরা আওয়াজ দিতে, নামাজ পড়ে ঘুমাই যেতাম, আবার যদি চা নাস্তা দিতে। অবশেষে তাদেরকে মুক্ত করে সিরত শহরের একটি মাদ্রাসায় রেখে আসে জঙ্গিরা। সেখান থেকেই এই 2 বাংলাদেশি দেশের স্বজনদের সাথে মোবাইলে যোগাযোগ করেন। পরে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আর্মি হাসপাতালে নিয়ে আসে লিবিয়ার সরকারি বাহিনী। সিরত শহরে মাগরিবের পরে ওরা আমাদের একটা মাদ্রাসাতে নিয়ে রেখে আসে। ওখানে মাদ্রাসার ছাত্রের কাছে মোবাইল ছিল, আমরা মোবাইলটা লই আমাদের কোম্পানিতেও জানাইছি, দেশও কল করছি। এর পরের দিন আর্মিদের গাড়ির 5টা গাড়ি মাঝখানে আমাদের গাড়ি আগে পিছিয়ে আমাদেরকে রেখে মিশ্রতা শহরে নিয়ে আসছে। গত 6 মার্চ লিবিয়ার জাল্লা শহরের নিকটবর্তী আল ঘানি তেলক্ষেত্র আক্রমণ করে এই 2 বাংলাদেশি সহ আরো 7 জনকে ধরে নিয়ে যায় আইএস জঙ্গিরা। এদের মধ্যে ছিলেন অস্ট্রিয়ার 2 জন, ফিলিপাইনের 4 জন এবং ঘানার 1 জন। আইএস জঙ্গিদের হাত থেকে মুক্ত 2 বাংলাদেশি গতকাল বিকেল 5টায় লিবিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। সব আইনি প্রক্রিয়া শেষ করেই যুদ্ধাপরাধী কামারুজ্জামানের বিচারের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। জামায়াতের হরতাল আদালতের রায়ের বিরুদ্ধে বলেও মন্তব্য করেন তারা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে হরতাল বিরোধী এক সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতারা। সকল কার্যক্রম শেষ করে, আইনি প্রক্রিয়া শেষ করে
কামরুজ্জামানের রায় ইনশাআল্লাহ কার্যকর হবে। আমরা শুধু বলতে চাই, এবং পর্যায়ক্রমে আপিলের ডিভিশন যে সমস্ত রায় চূড়ান্ত রায় দেবে, প্রত্যেকটি রায় আমরা কার্যকর করব। কোন রকম সমঝোতা, কোন রকম কম্প্রোমাইজের প্রশ্নই ওঠে না। আজকে বিএনপি ৭১-এর ঘাতকদের সাথে নিয়ে আজকে রাজনীতি করছে। আজকে নির্বাচনে এসেছেন, সুস্থ রাজনীতিতে ফিরে এসেছেন, ভালো, কিন্তু আপনার কৃতকর্মের জন্য, তার জন্য আপনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের বিচার আপনার হবেই বাংলার মাটিতে, তার থেকে আপনি রেহাই পাবেন না। বাংলার মানুষ এর ফাঁসি চায়, ফাঁসি রায় কার্যকারী হোক, সেটা আমরা বিশ্বাস করি। ইনশাল্লাহ যে কোনো সময় ফাঁসি হবে, বাংলার মানুষ কলঙ্ক মুক্ত হবে। এবার খাবারে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। চাল সহ প্রধান প্রধান খাদ্য সামগ্রীতে সীসা ও ক্ষতিকর মাত্রার কীটনাশকের উপস্থিতি পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। সংস্থাটির গবেষণায় ব্যবহৃত বিভিন্ন সবজির 23% এবং শুটকির 74% ক্ষতিকর কীটনাশকের অস্তিত্ব পেয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এসব খাদ্য গ্রহণে কিডনি ও যকৃৎ নষ্ট হওয়া, অস্থিমজ্জার কার্যকারিতা হারানো সহ গর্ভবতী মায়েদের প্রতিবন্ধী শিশু জন্মদানের আশঙ্কা রয়েছে। এদিকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব আইন কার্যকরের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। বিস্তারিত প্রসূন আশিস রিপোর্টে। কীটনাশকের সঠিক ব্যবহার করে বিষমুক্ত খাদ্য সামগ্রী উৎপাদনের লক্ষ্যে ফল, শাকসবজি ও মাছের উপর নিয়মিত গবেষণা করে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। সম্প্রতি প্রতিষ্ঠানটির একদল গবেষক বিভিন্ন প্রকার সবজি ও শুটকিতে ক্ষতিকর মাত্রায় কীটনাশকের উপস্থিতি পেয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন লুবির নেতৃত্বে একদল গবেষক টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর ও কিশোরগঞ্জ অঞ্চলে গর্ভবতী মায়েদের রক্ত পরীক্ষার মাধ্যমে ভাতে সীসার উপস্থিতি নিশ্চিত করেছেন। গবেষণায় দেখা গেছে ফুলকপি, শিম, বরবটি, করলা সহ বিভিন্ন সবজির নমুনার 23% এবং শুটকির নমুনার 74% নিষিদ্ধ কীটনাশক রয়েছে। সিম, ফুলকপি এবং করলাতে সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গেছে। এগুলোতে ক্লোরপাইরিফস, ডাইমেথোয়েট এবং ফেনিট্রিথিয়ন আমরা পেয়েছি। শুটকি মাছের মধ্যে ডিডিটি, অ্যালডিন এবং ডায়ালডিন। মোরগ মুরগি খাই, ডিম খাই, সেখানেও কিন্তু এই সমস্যাগুলি আসতেছে যে ওই ব্যবহারগুলি ঠিক মতো না হয়। মাছের মধ্যেও একই কথা। প্রাথমিকভাবে মনে হচ্ছে ধান চালের মাধ্যমেও আসার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এসব খাদ্যে কিডনি ও যকৃৎ নষ্ট হওয়ার পাশাপাশি গর্ভবতী মায়েদের ক্ষতির কথা জানিয়ে বিশেষজ্ঞরা খাবার গ্রহণের ক্ষেত্রে নানা পরামর্শ দেন। যে বাচ্চা আসতে যাচ্ছে সেই বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে না এবং ক্ষতিগ্রস্ত হবে। কোনো কীটনাশক আসে 60 থেকে 80% পর্যন্ত চলে যেতে পারে শুধুমাত্র বিশুদ্ধ পানি দিয়ে যদি আপনি ধুয়ে নেন। দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব আইন কার্যকরের কথা জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। নিরাপদ খাদ্য আইন কার্যক্রম শুরু করতে যাচ্ছি, যত দ্রুততম সময়ের মধ্যে করা যায় আমরা সেই চেষ্টা করছি। চালে যতটুকু প্রোটিন থাকার কথা, আটায় যতটুকু প্রোটিন থাকার কথা, সেটা যাতে ঠিক থাকে তার জন্য কিন্তু আমরা সবসময় সচেতন। খাদ্যে ভেজাল ঠেকানোর ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের অভাবকে দায়ী করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাবারের লক্ষ্যে মাঠ পর্যায়ে কঠোর উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন মার্কেটে, বিভিন্ন বাজারে যে ইন্সপেকশন করে যে ভেজাল কোনো আপনার মাছ বিক্রি হচ্ছে কিনা, আপনার খাদ্যশস্য বিক্রি হচ্ছে কিনা, আমরা এখন জোর দিয়েছি নিয়মিত মনিটর করতে হবে আর আইনটি কঠিনভাবে প্রয়োগ করা। জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে সামগ্রিকভাবে উৎপাদন থেকে বিপণন পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করার উপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় রোববারের কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে হাজার হাজার পাখি মারা গেছে। স্তূপ করা মৃত পাখি দেখতে ভিড় করেছে এলাকাবাসী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধলনগর গ্রামের পাখির অভয় আশ্রমটি। তবে প্রশাসনের পক্ষ থেকে জীবিত পাখি সংরক্ষণে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি মৃত পাখি সরিয়ে নেওয়ার বিষয়েও এগিয়ে আসেনি প্রাণী সম্পদ অধিদপ্তর। কুষ্টিয়া থেকে SM রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে একটি প্রতিবেদন। একদিকে কালবৈশাখী ঝড়, অন্যদিকে ভারী শিলাবৃষ্টি। প্রকৃতির এমন তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কুষ্টিয়ার ধলনগর গ্রামের অভয় আশ্রমটি। শত শত পাখির মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে বাগানের এখানে সেখানে। যে কটা পাখি বেঁচে আছে সেগুলো গুরুতর আহত। এখন পর্যন্ত এসব বেঁচে যাওয়া পাখি রক্ষার্থে কোনো ব্যবস্থা নেয়নি প্রাণী সম্পদ অধিদপ্তর। এলাকাবাসীর সহায়তায় স্থানীয় একটি সংগঠন মৃত পাখিগুলো মাটি চাপা দেওয়ার উদ্যোগ নিয়েছে। যেগুলো বেঁচে আছে সেগুলো আমরা সংরক্ষণ করার চেষ্টা করেছি, আমরা তাদেরকে যত্ন সহকারে যতটুকু পারছি বাঁচানোর, কিন্তু সরকারি অধিদপ্তর এবং পশু অধিদপ্তর থেকে এ পর্যন্ত
কোনো রকম সহযোগিতা বা কোনো রকম লোক আসি নাই যেগুলো বেঁচে আছে সেগুলোকে সংরক্ষণ করার। এই বাগানে অনেক পাখিরা আশ্রয় করে থাকতো, সেখানে দেখা যাচ্ছে যে এই পাখিগুলো শিলাবৃষ্টির কারণে মারা গেছে। বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি জানান, এই ঝড়ে বিরল প্রজাতির বেশ কিছু পাখিও মারা গেছে। এই ঝড়ে যে পাখিগুলো মারা গেছে বেশিরভাগই ভাত শালিক, গো শালিক, ঝুটি শালিক এবং আরো দেখতে পাওয়া গেল যেটা চেস্টনাট বি ইটার, মানে এই পাখিটি বাংলাদেশের সব সময় পাওয়া যায় না, কিছু কিছু সময় এরা আসে। এই পাখিও বিপুল পরিমাণ এই ঝড়ে মারা গেছে। কুমারখালী উপজেলার ছাগলাপাড়ার এই পাখির অভয়াশ্রমটিতে অন্তত 10 প্রজাতির পাখির বসবাস ছিল। রোববারের কালবৈশাখীর ঝড় আর শিলাবৃষ্টিতে অন্তত 30,000 পাখি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। সময় সংবাদ, কুষ্টিয়া। প্রকল্পের মেয়াদ 2 বছর, অথচ মেয়াদ শেষ হলেও এখনো পর্যন্ত মগবাজার মৌচাক ফ্লাইওভারের মাত্র অর্ধেক কাজ শেষ হয়েছে। ফ্লাইওভার প্রকল্পের পরিচালক বলছেন, পুরো কাজ শেষ হতে 2016 সালের অর্ধেক পেরিয়ে যাবে। বিলম্বের কারণ হিসেবে প্রকল্প পরিচালক দুষছেন সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে। এদিকে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চালায় ব্যস্ততম এই এলাকায় দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন লাখ লাখ মানুষ। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। নামে মগবাজার মৌচাক ফ্লাইওভার হলেও বাস্তবে প্রকল্পটি বিস্তৃত তেজগাঁও 7 রাস্তা, বাংলা মোটর, মালিবাগ, রাজারবাগ এবং শান্তিনগর পর্যন্ত। ফ্লাইওভারটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয় 2013 সালের ফেব্রুয়ারিতে। উদ্বোধনের পর থেকে 2 বছর প্রকল্পের মেয়াদ হিসেব মোতাবেক শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে, কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও কাজ হয়েছে অর্ধেক। দীর্ঘদিন ধরে কাজ চলায় দুর্ভোগে আছেন এসব এলাকার কয়েক লাখ বাসিন্দা, পথচারী এবং রাস্তার পাশের ব্যবসায়ীরা। প্রতিদিন ধুলোবালি আর জানের জটলায় নাভিশ্বাস যেন নিত্যসঙ্গী। এত ধুলা যে আমরা মাস্ক দিয়েও বাসায় যাওয়ার পরেও আমাদের যে হাঁচি কাশি, আমরা আসলে মানে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছি। কতবার পরিষ্কার করে রাখা যায়, কাস্টমার অনেক কম হয়, আসলেও দেখা গেছে অনেক সময় ধুলোবালির জন্য চলে যায়। ফ্লাইওভার নির্মাণের জন্য ধুলাবালু এবং জ্যামটা একটু বাড়ছে আর কি। প্রকল্পটির পরিচালক বলছেন, সেবা সংস্থাগুলোর সমন্বয়হীন পরিষেবা লাইনই এমন বিলম্বের মূল কারণ। আমরা ইউটিলিটির কারণে যে জায়গায় পায়েল কাটতে চেয়েছিলাম সেই জায়গায় পায়েল কাটতে পারিনি। পায়েলটা বিভিন্ন সময় বিভিন্নভাবে কাস্টমাইজ করে কাটতে হয়েছে। 3টা মিলিয়ে ওভারঅল কাজের অগ্রগতি বা অ্যারাউন্ড 50% আর মোর দেন 50%। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত দেশের মতো আমাদের সেবা সংস্থাগুলো যদি সমন্বিতভাবে একটি সেবা লাইন গড়ে তোলে, তাহলে রাস্তার উপর বৃহৎ প্রকল্প বাস্তবায়ন সহজ হবে। প্রতিটার জন্য যদি আমি ট্রেঞ্চ কেটে লে করি, তারপর আবার পাশে আর একটা করলাম, এইভাবে করলে কিন্তু যথেষ্ট জায়গা কিন্তু নাই। এটা বড় কনডুইট সিস্টেমের মধ্যে যদি আমরা স্পেসটা তৈরি করি, তাহলে আমরা ভার্টিক্যালি চলে গেলাম। বিভিন্ন চেম্বার করা যায়, এটা সার্কুলার হতে পারে, বক্স হতে পারে, হলে পরে এই স্পেসটা একজন কিনবে। উন্নয়নের স্বার্থে ভোগান্তি সহ্য করতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রকল্পের ধীরগতির কারণে সেই ভোগান্তি যেন দীর্ঘ থেকে দীর্ঘতর না হয়, এমন দাবি এমন পথের পথিকদের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বারবার সময় দিয়েও মগবাজার মালিবাগ ফ্লাইওভার প্রকল্পের কাজ শেষ না হওয়া এবং প্রকল্প এলাকার রাস্তার বেহাল দশার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী 2 সপ্তাহের মধ্যে এসব রাস্তা চলাচলের উপযোগী করতে প্রকল্প পরিচালককে নির্দেশ দিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে এক জরুরি সভায় তিনি এই নির্দেশ দেন। এখানে ওয়াসার কাজ আছে, সিটি কর্পোরেশনের কাজ আছে, মিনিস্ট্রির কাজ আছে, ডেসার কাজ আছে। এই কর্তৃপক্ষগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন দরকার। সেই সমন্বয়হীনতাই এই অবস্থার জন্য দায়ী। এখন তো মনে হয় মগবাজার ফ্লাইওভারের কোনো অভিভাবক নেই। নির্মাণকাল 7 দিন না, আরো 8 দিন বাড়িয়ে 15 দিনই করে দিন। আপনি পিডি, এটা দায়িত্ব আপনার। আপনি 15 দিনের মধ্যে ওটাকে ইউজেবল করবেন, পাসেবল করবেন, এবং এখানে কোনো প্রকার অজুহাত আমি শুনব না। ইয়েমেনের হাউথি বিরোধী সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটকে অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই এই অস্ত্র সরবরাহ করা হবে উল্লেখ করে মঙ্গলবার রিয়াদে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিকেন জানান, হাউথি বিরোধী আন্তর্জাতিক জোটকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এদিকে ইয়েমেনে রক্তপাত বন্ধে কাজ করতে সংলাপের ওপর জোর দিয়েছে জোটের অন্যতম শরিক তুরস্ক ও হাউথিদের মদতদাতা হিসেবে অভিযুক্ত ইরান। তেহরান সফরে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ
তাইয়েব এরদোয়ান বলেন, ইয়েমেনের বিবাদমান পক্ষদের আলোচনায় বসানোর ক্ষেত্রে তুরস্ক ও ইরানের সমঝোতা করা উচিত। সোমবার এডেনে হাউথি ও প্রেসিডেন্ট মানসুর হাদির সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 150 মানুষ নিহত হয়। জাতিসংঘ জানিয়েছে, হাউথিদের দমনে আন্তর্জাতিক জোটের বিমান হামলা শুরুর পর ইয়েমেনের 1 লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। বিসিবির আচরণবিধি লঙ্ঘন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হাথুরু সিংহে। এমনটাই মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। বিশ্বকাপের পরপরই তিনি টাইগারদের দল নির্বাচন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন গণমাধ্যমে। দুর্জয় আরও বলেন, বিসিবির একজন নিয়োগপ্রাপ্ত কোচ হিসেবে এমন মন্তব্য করা উচিত হয়নি হাথুরু সিংহের। সিলেকশন নিয়ে কথা বলাটা, কোচের এইভাবে কথা বলাটা প্রথমেই কোড অফ কন্ডাক্টের লঙ্ঘন। সে বলতে পারে না, আমাদের কাছে না জানিয়ে সেটা তো মিডিয়ার কাছে বললে তো সেটার লাভ হবে না, ফল হবে না। তার ইচ্ছার কথাটা আমাদেরকে জানাতে হবে। কোনো প্লেয়ারকে নিয়ে কোচ যদি এরকম ইন্ডিভিজুয়ালি কারো পক্ষে এবং কারো বিপক্ষে এইভাবে বলে, সেইটা টিমের জন্য ভালো না। 3 জন ফর্মার ক্যাপ্টেন আছে আমাদের সিলেকশন প্যানেলে, তারা টিম দিয়েছে। ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান সেটা রিকমেন্ড করেছে এবং বোর্ড প্রেসিডেন্ট সেটা অনুমোদন দেয়। কাজেই এই কথাগুলি যখন বলে সিলেকশন নিয়ে মিডিয়াতে যখন বলা হয়, সেটা কিন্তু বোর্ডের এগেনস্টে যায়, বোর্ড প্রেসিডেন্টেরও এগেনস্টে যায়। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। কামারুজ্জামানের রিভিউ খারিজের কপি পৌঁছায়নি কারাগারে। চূড়ান্ত খসড়া গেল প্রধান বিচারপতির কাছে, ফাঁসি কার্যকরে ব্যবস্থা নিচ্ছে সরকার, বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মানুষ পুড়িয়ে জনমত পরিবর্তন করা যায় না। 92 দিন অবরুদ্ধের নাটক করে ব্যর্থতার গ্লানি নিয়ে তাই বাড়ি ফিরে গেছেন খালেদা জিয়া, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাইদ খোকনের গণসংযোগ। 2-1 দিনের মধ্যেই মাঠে নামবেন বিএনপি প্রার্থীরা। জীবনাচরণ দেখে সন্তুষ্ট হয়েই লিবিয়ায় অপহৃত 2 বাংলাদেশিকে ছেড়ে দেয় আইএস। দেশে ফিরে জানালেন 17 দিনের বন্দিদশার করুণ কাহিনী। এবং চাল সহ বিভিন্ন খাদ্যে মিলেছে কীটনাশকের উপস্থিতি, ছড়াচ্ছে জীবনঘাতী নানা রোগ। নিরাপদ খাদ্য নিশ্চিতে আইন কার্যকরের কথা জানালেন মন্ত্রীরা। দর্শক, এই ছিল রাত 11টার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।